গভীর রাতে ইলিয়াস ভাইয়ের পোস্ট একবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। আপনারা দেখেছেন কিনা জানি না, কারা কারা পোস্টটি সামনে পেয়েছেন একটু বলবেন যে আপনি দেখেছেন। আমরা পোস্টে একটু দেখি। 1 ঘন্টা আগে আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের 100 কোটি টাকা মারার প্রজেক্ট চলছে নীরবে। একটি বাসায় বসে উত্তরের 129টি ওয়ার্ডে স্থানীয় প্রশাসক ইন্টারভিউ নিচ্ছে। নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মহাখালী ডিওএইচএস এর 31 নং রোডের 469 নং বাসায় 3য় তলায় চলছে রমরমা এই বাণিজ্য। সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধী আবু সাইদ লিওন, যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার ঘনিষ্ঠ, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফর, যে কিনা নাগরিক ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। ধর্ষণের অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে এখানে উপস্থিত ছিলেন। 15 মার্চ দুপুর 11টার পর থেকে ইন্টারভিউ শুরু হয়। নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর 2টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুৎফর, আর পাশের দরজার শুরুতে বসা ছিল লিওন। এভাবে চলছে সংস্কার। তো এই একটা ফেসবুক পোস্ট এসেছে। এর 2 ঘন্টা আগে জুলকারনাইন শের ভাই, জুলকারনাইন শের ভাই এই সেম কাছাকাছি আরেকটা পোস্ট দিয়েছিলেন। ঠিক আছে, পোস্ট দিয়েছে আপনার হলো জুলকারনাইন শের ভাই, একটু আমরা দেখি। পোস্ট দিয়েছেন, ঢাকা মহানগরী 129টি ওয়ার্ডে বিশেষ একটি চক্রের সদস্য প্রশাসক কমিশনার নিয়োগের পায়তারা চলছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে নিজ পছন্দের লোক, নিজ দলীয় লোক ওয়ার্ডে ওয়ার্ডে বসালে দেশে একটা নতুন অস্থিরতা তৈরি হবে, এটা বলা যাচ্ছে। উনি আসলে সৈয়দ সামির ফায়েজ নামে একজনের পোস্ট এখানে শেয়ার করেছেন, যে পোস্টে লেখা আছে, আমার নির্বাচনী এলাকায় গত ডিসেম্বরে জানাকের একটি কমিটি হয়েছে। জানাক মানে জাতীয় নাগরিক কমিটি। জুলাই আগস্টে তাদের ভূমিকা কি ছিল, কিংবা তাদের দ্বারা কাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, বা তারা কাদের দ্বারা নির্বাচিত হয়েছে তা জানা নেই। বর্তমানে তারা এনসিপির সংগঠক হিসেবে দাবি করছে তার নিজেদেরকে। তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেখানে তারা এলাকার অনেককে অ্যাড করেছে। আজকে সেই গ্রুপে দেখলাম তারা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এনসিপির সহযোগিতায় অসচ্ছল ভোটারদের ঈদ উপলক্ষে অনুদান দিবে। একটু খটকা লাগলো। তাদেরকে প্রশ্ন করলাম এখানে এনসিপির ভূমিকা কি, তারা নিজস্ব স্থানীয় উদ্যোগে নাকি তত্ত্বাবধানে। তারা জানালো সিটি কর্পোরেশন বরাদ্দ দেবে, তারাই অর্থায়ন করবে, বাস্তবায়ন করবে নাগরিক কমিটি। ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না। সিটি কর্পোরেশনে বরাদ্দ হলে তার রাজনৈতিক দলের মাধ্যমে বাস্তবায়ন হবে কেন? বাস্তবায়ন হলে এটার ক্যাশ ফ্লোটা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, কাদের কাছে যাবে, কারা অসচ্ছল তা নির্ধারণ করবে কে? কতগুলো স্ক্রিনশট উনি এখানে যুক্ত করেছেন জুলকারনাইন শের ভাই। তো ভয়ঙ্কর অবস্থা। আমি জুলকারনাইন শের ভাইয়ের পোস্টটা শেয়ার যিনি করেছেন ওনাকে আমি চিনি না, তবে ইলিয়াস ভাইয়ের যে পোস্ট, সেই পোস্ট আপনার হলো ধরে কিছু তথ্যের সঙ্গে আমি পরিচিত। এর মধ্যে যে এর নামটা রয়েছে লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে ছাত্র অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত ছিল একটা সময়। ওই সময় ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণ করেছিল। সেই ধর্ষণের জন্য সে গ্রেপ্তার হয়েছিল। তার একটা ছবি এখানে অ্যাটাচ করে দিচ্ছি, দেখছেন। এইটুকু মানে আমাদের সাথে মিলে যায়। আর বাকি 129 ওয়ার্ডে যে কমিশনার নিয়োগ চলছিল, এগুলো আমরা গত 3 দিন ধরেই শুনতেছি। ঢাকার ভিতরে যারা রাজনীতি করে, এলাকায় মহল্লায় এই ধরনের মানে প্রশাসক নিয়ন্ত্রণের যারা প্রতিযোগিতা করছে, বেসিক্যালি তারা এটা ভালোভাবে জানে যে কত টাকা লেনদেন হচ্ছে। 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, এরকম বিভিন্ন। মোটামুটি 129টি ওয়ার্ডে 129 কোটি অথবা 100 কোটি টাকার কাছাকাছি একটা হিসাব এখানে দেখা যাচ্ছে। নামগুলো এখানে আসছে। নাগরিক কমিটির একজন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, ওনার ছবিটা আমি একটু এখানে সম্পৃক্ত করে দিয়েছি, আমি সংগ্রহ করেছি একটু আগে। এরপরে আসছে হলো আপনার সর্বশেষ ইন্টারভিউ আবু সাইদ লিওন নামটা এসেছে, আবু সাইদ লিওন, আর একটা হলো লুৎফর রহমান। এই হলো সামগ্রিক অবস্থা। আমরা কিছু কমেন্ট করব ইলিয়াস ভাইয়ের এখানে পোস্টটা করেছে, বা সুন্দর চমৎকার। আপনার হলো আমরা কিছুই বলবো না, পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, দ্রুত স্ক্রিনশট মেরে নেই, সবাই দ্রুত স্ক্রিনশট মেরে নিচ্ছে। ওই জন্য আমি ভিডিওটা করতেছি যেন এটা গায়েব হয়ে না যায়। ওকে, দেশে আচ্ছা, তারপরে একজন লিখেছে উনি বৈষম্য বিরোধী দিয়েই কাজ হাসিল করে নিচ্ছেন, ভয়ানক মানুষ। আরেকজন লিখেছে আপনি এভাবে চালিয়ে যান, সত্য সন্ধানী, ভাগাভাগি ঠিক মতো হয় না এই জন্য পোলটি। ইলিয়াস ভাই নাকি ভাগাভাগিতে
ভাগ পাইনি এই জন্য পোলটি। তার মানে আমি ভিডিও করতেছি, আমিও ভাগ পাইনি সেজন্য হয়তো বা পোলটি। তাকে বিশ্বাস করবো মাথায় আসতেছে না, একজন কমেন্ট করছে। কোথায় কাকে নিরাপত্তা বোধ করবো শেষমেশ। ও আচ্ছা ঠিক আছে, এদের পরিস্থিতি বঙ্গবন্ধুর মতো হবে। কি বলবো ভাই, বাঙালির কপালে আর সুখ আসবে না। এই জন্যই আপনাকে ওরা পছন্দ করে না। সব সত্য ফাঁস করে দেন কেন লিখেছে। আরেকজন লিখেছে তারাও দল গঠন করে ক্ষমতায় আসার জন্য বেপরোয়া হয়ে উঠেছে, এই কারণে এই সংগঠনে যোগ দেওয়ার আগে পিছিয়ে গেছি। এটা শহীদের রক্তের সাথে বেইমানি করে ক্ষমতায় বসতে চাই, বয়কট করেন সবাই, এইভাবে রেখেছে। আপনি সবসময় সত্যকে তুলে ধরেন এবং সমাজের অসঙ্গতিগুলো নির্ভয়ে প্রকাশ করেন। আপনার সাহসিকতা ও নিষ্ঠার জন্য আপনাকে হৃদয় থেকে সেলুট জানাই। দুইজন আমাদের বড় ভাই যারা সাংবাদিকতার একবারে শিকড় নিয়ে নাড়াচাড়া করেন সবসময়, ইলিয়াস ভাই, জুলকারনাইন শের ভাই, দুইজনের দুটো পোস্ট আসছে 1 ঘন্টার ব্যবধানে। তো এই বিষয়ে আমি মনে করি এটার মানে গোপন থাকবে না। যার কাছে যা তথ্য আছে সব গণহারে পোস্ট করা শুরু করে দিয়েছে। বেসিক্যালি স্থানীয় সরকার ডিপার্টমেন্টটা হলো আসিফ মাহমুদের। আসিফ মাহমুদ এটা নিয়ন্ত্রণ করে। গত 2 দিন আগে একটা ঘটনা বের হলো, ওয়াসাতে নিয়োগে জালিয়াতি, যেখানে আসিফ মাহমুদের পিএস সে ধারাবাহিকভাবে অনেকগুলো লোককে অবৈধভাবে কোনো পরীক্ষা ছাড়া সুপারিশের মাধ্যমে নিয়োগ দিয়েছে। সেটাকে তারা বলছে এটা হলো আউটসোর্সিংয়ের লোক। আউটসোর্সিং নাকি এভাবেই উপদেষ্টারা নিয়োগ দিতে পারে, আগেও নাকি মন্ত্রী এমপিরা দিয়েছে। বাস্তবতা হলো 2018 সালে আউটসোর্সিংয়ের নিয়োগ অবৈধ করা হয়, কারণ আউটসোর্সিংয়ের অস্থায়ী নিয়োগ দিয়ে পরবর্তীতে ওদেরকে দিয়ে প্রেস ক্লাবে মানববন্ধন করানো হয়, যে আবার ওটা যখন অনশন করে অজ্ঞান হয়ে যায় তখন আবার তাদেরকে স্থায়ীকরণ করা হয়। এটা একটা মন্ত্রী এমপিদের তাদের লোকদেরকে নিয়োগ দেওয়ার একটা পুরনো কৌশল। ওয়াসার ক্ষেত্রেও সেম একই ঘটনা ঘটেছে। তো নাগরিক পার্টির ওরা যানজীবন দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে আউটসোর্সিংয়ের নিয়োগ এভাবেই হয়, কোনো বিজ্ঞপ্তির প্রয়োজন হয় না, পরীক্ষার প্রয়োজন হয় না। আমি এখানে কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এগুলো হলো আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের একটা ব্যবস্থাপনা, যেটা ইতিপূর্বে এই ওয়াসা নামে যে প্রতিষ্ঠান, তারাই এখানে এই বিজ্ঞপ্তিগুলো দিয়ে তারা এই ধরনের নিয়োগ তারা সম্পন্ন করেছে। ওয়াসার কর্মকর্তাদের আরেকজনের বক্তব্য আমাদের কাছে আমরা দেখেছি। সেখানে তিনি বলছেন যে ওয়াসার এমডি যেভাবে বলেছেন উনি সেভাবে স্বাক্ষর করেছেন, অর্থাৎ এটা ঠিকাদারের মাধ্যমে হয়নি, হয়তো বা কোনো ঠিকাদারের একটা সাইনবোর্ড ব্যবহার করে, কিন্তু তারা নিজেরাই নিয়োগ দেয়, তা আজকে প্রমাণিত। তো এই ছিল মোটামুটি গভীর রাতে ইলিয়াস ভাইয়ের যে নিউজের পর্যালোচনা। আমি যেটুকু তথ্য একটু সঞ্চয় করতে